আচ্ছা, আমরা আজকে ডিফ্রাকশন করবো, আলোর পরিবর্তন আর কি। তো এই জিনিসটা বোঝার আগে আমাদের একটু কিছু জিনিস বুঝে আসে আর কি, আসলে আলোর পরিবর্তন জিনিসটা কি। আহ সবাই একটু মনোযোগ দাও। হোয়াইট বোর্ড দেখা যাচ্ছে, আর কথা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা একটু বলো। হ্যাঁ, শোনা যায়, দেখো। বাকি দেয়। হ্যাঁ, শোনা যায়। আচ্ছা, প্রথমত মনে করো আলো সরল পথে চলে, এটা আমরা সবাই জানি আর কি। মনে করি এরকম একটা আহ এখানে আলো আছে। আলো না, ধর্ম দুইটা আছে। হ্যাঁ, কি কি ধর্ম? কি ধর্ম দুইটা শুনি? রাফিকে হারাই গেল নাকি, বলো। আচ্ছা, আমরা জানি আলো সরল পথে চলে, অর্থাৎ এদিকে গেলে একদম সোজাসুজি যাবে, এদিকে গেলে সোজাসুজি যাবে, এদিকে গেলে সোজাসুজি যাবে, এই সোজাসুজি যাবে, এই পাশ থেকে গেলে সোজাসুজি যাবে, এই পাশ থেকে গেলে সোজাসুজি যাবে, মানে কোথাও ব্যাকবে না আর কি, সবসময় সোজা পথে যাবে। এখন ধরো মনে করো এই হ্যাঁ, পথ বরাবর। বলেছিলাম আলো না, দুইটা ধর্ম আছে, কণা ধর্ম, তরঙ্গ ধর্ম। হ্যাঁ, আলোর দুইটা থিওরি, ধর্ম না, থিওরি আছে। কণা, কণা থিওরি মানে এই আর কি, কণা থিওরি আর কিছু তোমার তরঙ্গ এক থিওরি। হিসাবে না, এক হিসাবে না আঁকা বাঁকা চলে না, দুইটাই দুইটাই সরল রেখা চলে। উম আচ্ছা ওইটা। তরঙ্গ কি? হ্যাঁ, তরঙ্গ হিসাবে তো একটু ঢেউয়ের মতো চলার কথা না? হ্যাঁ, আচ্ছা, গুড কোশ্চেন। তরঙ্গ হিসেবে যদি চিন্তা করি তাহলে আলো এভাবে এভাবে যাচ্ছে আর কি, ঠিক আছে। হ্যাঁ। তো এই ধরো মনে করো এখান এখান থেকে যে এখানে, অথবা এখান থেকে যে এখানে আমাদের যে কি পাচ্ছি, সমদশা পাচ্ছি। তাহলে দেখো এই ফেজটাকে একদম সরলরেখা না, অথবা এই ফেজটা সরলরেখা না, বা এই ফেজটা সরলরেখা না। তরঙ্গ শিখতে বরাবর যায়। হ্যাঁ, সমপর্যায়ে থাকতেছে থাকতেছে আর কি, অর্থাৎ মানে আঁকা বাঁকা চললেও তাদের যোগফলটা কি আসতেছে, আমাদের সরলরেখা বরাবর আসতেছে আর কি। বুঝতে পারছো? অর্থাৎ বলতে গেলে আসলে এটা, হ্যাঁ, ডিপ কোশ্চেন বলছো যে আলো বাঁকা আঁকা বাঁকা চলে, কিন্তু আসলে আমরা কি এটা শর্টে বলি, আর আলো সরল পথে চলে আর কি। বুঝতে পারছো? আঁকা বাঁকা হয়ে চললেও তাদের যে দশাগুলো, এই দশাগুলো আমাদের কি মানে একই রেখা বরাবর যাচ্ছে। বুঝতে পারছো? তো হ্যাঁ, তোমাদের মনে হয় ধর্মগুলো আমি পড়াইনি। ও হ্যাঁ, হ্যাঁ, এটা তোমার এই যে রাইডার জন্য পরীক্ষা এসে বসছিল, দ্রুত বানানোর জন্য ওগুলো স্কিপ করছিলাম, আজকে এগুলো দেখবো আর কি। তো দেখো, তো আলো তাইলে এই যে দিক বরাবর আসবে। আপাতত এইভাবে চিন্তা করো, আলো এই বরাবর যাবে, এই বরাবর যাবে, এই বরাবর যাবে। মনে করো সামনে এরকম একটা ছিদ্র পাইছি, ঠিক আছে। এই ছিদ্রটা অনেক ছোট, অনেক ছোট আর কি, কিন্তু আমরা আপাতত মনে রাখি তোমার একটু এটা জুম করে আবার বড় তৈরি করি আর কি। মনে করি এটা, এটা আমি এই পাশে লিখতেছি। এই বরাবর যে কোণাটা আসছে, এই সরলরেখাটা আসছে, আলো এই বরাবর সরলরেখাটা আসছে, যখন এই একটা পর্দা, মনে করি একটা পর্দা এখানে যখন পাস করবে, সরু ছিদ্র বরাবর যখন পাস করতেছে, তাহলে চিন্তা করো আলোটা কি আসলে কিভাবে যাচ্ছে। আলোটা কি এভাবে যাওয়া উচিত না? তোমার এভাবে যাওয়া উচিত না আলোটা, যেহেতু সরলরেখা যাচ্ছে। কিন্তু এভাবে তো যায় না। হ্যাঁ, এভাবে যায় না, না গিয়ে কি করে, আলোটা বেঁকে যায় আর কি। ছড়িয়ে যায়, ছড়াই যায়। হ্যাঁ, আলোটা আংশিক কি হয়ে যায়, বেঁকে যায়। তোমার মনে করো আলোটা এই বরাবর চলে যায়, হ্যাঁ, মানে তোমার নিচেরটা মনে করো এই বরাবর চলে গেল, আর তোমার এই দুইটার অ্যাঙ্গেল কি হবে, থিটা, ঠিক আছে। অর্থাৎ থিটা কোণে আলোটা কি সরল রেখা থেকে কি বেঁকে যাচ্ছে আর কি। বুঝতে পারছো? অথবা মানে এটা তো আমি ছিদ্র দিয়ে কাজ করছি আর কি, মানে সরু ছিদ্র দিয়ে কাজ করছি। অথবা যদি এরকম হয় তোমার সরু ছিদ্র না হয়ে, মনে করো একটা
ধার বরাবর। অর্থাৎ তোমার এখানে মোমবাতি আছে, মোমবাতি থেকে আলো যাচ্ছে, তো ধার বরাবর কিছু যাচ্ছে, এখানে যাচ্ছে, এখানে যাচ্ছে, যেগুলো হচ্ছে তোমার এই যে এই, মনে করো এটা ইট কল্পনা করো। হ্যাঁ, এটা হচ্ছে একটা ইট কল্পনা করো। ইটের মাঝখান বরাবর যাচ্ছে, এগুলো তো এই দিকে যাইতে পারতেছে না, কিন্তু ইটের যে কিনারা বরাবর আছে না, এই কিনারা বরাবর যে আলোগুলো যাচ্ছে এগুলো হচ্ছে বেঁকে যাচ্ছে। এগুলো এই পাশে যাওয়ার কথা ছিল, এই পাশে না যেয়ে বেঁকে যাচ্ছে। ঠিক আছে? তাহলে এই যে আলো যে এই বেঁকে যাচ্ছে না, এই ঘটনাটাকে বলা হয় কি? অপবর্তন। ঠিক আছে? তাহলে দুই ধরনের ভাবে বেঁকে যায় আর কি। একটা হচ্ছে তোমার এই সরু ছিদ্র, আর একটা হচ্ছে আমাদের কি, ধার বা প্রতিবন্ধক ভাবে বেঁকে যায় আর কি। বুঝতে পারছো? আর মনে রাখবে সবসময় এরকম থিতা কোণে বাঁকে আর কি, অর্থাৎ যেটা আলোর যে উপরের অংশটা নিচের অংশটা দুইটা হচ্ছে সেম কোণেই আমাদের বাঁকতেছে আর কি। বুঝতে পারছো? তাহলে হ্যাঁ। মানে সংজ্ঞাটা হচ্ছে এরকম যে, বইয়ের সংজ্ঞাটা হচ্ছে দেখো, কোনো প্রতিবন্ধক, হ্যাঁ, কোনো প্রতিবন্ধক এর ধার দিয়ে অথবা সরু ছিদ্রের মধ্য দিয়ে আলো যাওয়ার সময় জ্যামিতিক ছায়া অঞ্চলের মধ্য দিয়ে আলোর বেঁকে যাওয়ার যে ঘটনা আছে সেটাই হচ্ছে অপবর্তন। জিনিসটাকে বুঝছো সবাই? রায়না, একটু হুম। বলো তো ঘটনাটা কি। শুধু ছিদ্র আর ধারে সাথে হবে না? হ্যাঁ, সরু ছিদ্র বা ধার হলে আমাদের হচ্ছে আলোটা বেঁকে যায়, আর এটাকে বলা হয় অপবর্তন। রায়না, ডিফ্লেকশনের সংজ্ঞাটা বলো। বুঝি নাই। ক্লাস করো না তখন? হ্যাঁ, আমি বলছি যে মাত্র যেটা বুঝাইলাম আর কি, ডিফ্লেকশন যে সংজ্ঞাটা মাত্র যে বুঝাইলাম, এটা একটু বলো। মানে একটা ছিদ্রর মাধ্যমে যে আলো বের হয়, হ্যাঁ, তারপর? সেটা হলো স্ট্রেট ভাবে যায় না, বাঁকা হয়ে যায়। হ্যাঁ, বাঁকা হয়ে যায়। তাহলে আলো এই বাঁকা হওয়া ঘটনাকে কি বলে? আলো অপবর্তন বলে। ডিফ্রেক্ট। ঠিক আছে? তো তোমাদের বইয়ে হচ্ছে দেওয়া, শুধু এই ধার নিয়ে কাজ করছে আর কি, শুধু ধার না, আহ এই সরু ছিদ্র নিয়ে কাজ করছে, ধারটা কাজ করে নাই। সুতরাং আমরা এই ধার সরু ছিদ্র নিয়েই কাজ করব। বুঝতে পারছো? আচ্ছা, আর এটা হচ্ছে যে আমরা ধরি এইটুকু হচ্ছে তার প্রস্থ। ওইটা হলো মানে ছিদ্র দিয়ে, আর একটা হলো একটা সাইড দিয়ে। হ্যাঁ, সাইড দিয়ে। সাইড দিয়ে তোমাদের বইয়ে কাজ করে না আর কি, মানে তোমাদের বই শুধুমাত্র সরু ছিদ্র নিয়ে পড়াইছে। সুতরাং আমরা সরু ছিদ্র আমি দেখবো আর কি। বুঝতে পারছো? হুম, তাহলে এই হুম। সরু ছিদ্রের যে প্রস্থ এটাকে আমরা কল্পনা করি, মানে তোমাদের বই দিছে আর কি। আচ্ছা, তো অপবর্তন হচ্ছে তোমার দুই ধরনের। অপবর্তন কয় ধরনের? দুই ধরনের। বুঝতে পারি। ওই কি? অপবর্তন দুই ধরনের। একটা হচ্ছে তোমার ফ্রেনেল শ্রেণীর অপবর্তন, একটা হচ্ছে তোমার ফ্রনহফার ফ্রাউনহাফার শ্রেণীর সিনেমা। অপবর্তন। স্ক্রিনশট মারি, লিখতে কষ্ট। আচ্ছা দেখো, এই দেখতে পাচ্ছ?
হ্যালো। হ্যাঁ, দেখতে পাই। আচ্ছা, এটা হচ্ছে তোমার ফ্যানেন্সের অপবর্তন, সরলহারাস্থায়ীর অপবর্তন আর কি। আলো মানে অপবর্তন দুই ধরনের। এখন আমরা দেখি আসলে এই কোনটার পার্থক্যটা কি। মনে করো এটা হচ্ছে তোমার মোমবাতি বা আলোর উৎস আর কি। ঠিক আছে, এটা হচ্ছে মোমবাতি, এটা হচ্ছে ধরো ছিদ্র, সরু ছিদ্রটা হচ্ছে এটা, আর এটা হচ্ছে তোমার পর্দা। ঠিক আছে, আর সোর্স, এটা হচ্ছে তোমার হোল। আর পর্দা ইংলিশ কি কি বলে এটাকে? স্ক্রিন। ফ্রেম। স্ক্রিন। কাঠ স্ক্রিন। কাঠের মানে পড়া না? হ্যাঁ। স্পেলিংটা বলো তো, কি লিখবো? SCREEN। SCREEN। এন। এস না এইচ? এন এন। না শুরু থেকে এইচ না এস? এস এস। ও এস। হ্যাঁ, স্ক্রিন। তো দেখো, মনে করো এদিক দিয়ে হচ্ছে আলোটা আসতেছে। হুম, আলোটা এসে অপবর্তন হয়েছে এই বরাবর, এই বরাবর। ঠিক আছে, দুইটা এঙ্গেলে অপবর্তন হয়েছে। তাহলে এটা হচ্ছে সোর্স, হোল, আর হচ্ছে স্ক্রিন। এই মাঝখানে মনে করো ডিস্টেন্স, এটাকে মনে করো D1 ধরলাম। মানে সোর্স থেকে হচ্ছে তোমার হোলের ডিস্টেন্স, আর হোল থেকে হচ্ছে তোমার স্ক্রিনের ডিস্টেন্স ধরলাম D2। ঠিক আছে, তাহলে যদি এরকম হয় যেমন সোর্স এবং মানে হোল থেকে তোমার সোর্স এবং স্ক্রিনের ডিস্টেন্স দুইটাই যদি আমাদের কি হয়ে যায়, দুটার মধ্যে যে কোনো একটা যদি আমাদের কি হয়, মানে সসীম ডিস্টেন্স হয় আর কি। বুঝতে পারছো? অর্থাৎ D1 অথবা D2। হ্যাঁ, অথবা দুটোই আর কি, অথবা দুটোই যদি হয়, দুটোই কি হয়, সসীম হয়। সসীম হয়, তাহলে সেটা হবে আমাদের কি, ফ্রেনেল। আর D1 আর D2 দুইটাই যদি অসীম হয়, D1 ও D2 দুটো দূরত্ব যদি অসীম হয়, তাহলে সেটা কি আমাদের ফ্রনহফার। ঠিক আছে। আচ্ছা, আমি এখন সসীম অসীমটা বুঝাই আর কি। মানে তুমি D1 এবং D2 দুইটাই তুমি কি করতে পারতেছো, মেজার করতে পারতেছো। মানে দুইটাই হচ্ছে তুমি মাপতে পারতেছো আর কি, যে 10 মিটার 10 মিটার এরকম মানে মাপতে পারতেছো। অর্থাৎ তুমি মেজার করতে পারতেছো, এটাকে বলা হয় সসীম। তাহলে সেটা হচ্ছে তোমার ফ্রেনেল শ্রেণীর অপবর্তন। আর D1 D2 যদি দুইটাই যদি অসীম হয়ে যায়, তাহলে সেটা হচ্ছে তোমার ফ্রনহফার শ্রেণীর অপবর্তন। এটা আশা করি বুঝছো সবাই, নাকি? আবার বলবেন, শুনতে পারি নাই, নেট ডিস্টার্ব করতেছে। অর্থাৎ মনে করো সোর্স এবং হোলের মাঝখানে যে ডিস্টেন্স, এটাকে D1 দ্বারা ডিনোট করছি। ঠিক আছে, আর হুম। হচ্ছে তোমার তোমার হোল এবং হচ্ছে স্ক্রিনের যে ডিস্টেন্সটা, এটা D2 দ্বারা ডিনোট করতেছি। অর্থাৎ D1 এবং D2 দুইটার ডিস্টেন্স যদি তুমি মাপতে পারো, অর্থাৎ সসীম হয় আর কি। ঠিক আছে, তাহলে সেটা হচ্ছে তোমার কি, ফ্রেনেল শ্রেণীর অপবর্তন। অথবা তুমি শুধু D1 মাপতে পারতেছো, অথবা তুমি D2 মাপতে পারতেছো, তাহলে সেটা ফ্রেনেল অপবর্তন। কিন্তু D1 D2 আচ্ছা। ডিস্টেন্স তুমি কোনোটাই মাপতে পারতেছো না। অর্থাৎ তোমার মনে করো সোর্স হচ্ছে তোমার সূর্য। ঠিক আছে, আর হচ্ছে তোমার হুম। আহ আহ, যে হোলটা, এই হোলটা মনে করো মানে সূর্য এবং পৃথিবীর মাঝখানে কোনো একটা জায়গায় হোল আছে। ঠিক আছে, আর এটা পর্দা মনে করো পৃথিবী। তাহলে অনেক হিউজ বড় বড় ডিস্টেন্স না? হুম। এই যে তোমার ডিস্টেন্সটা হিউজ বড় বড় যে ডিস্টেন্সটা, এটার জন্য আমাদের কি, মানে অসীম, এটা যদি অসীম ডিস্টেন্স এরকম থাকে, তাহলে সেটা হচ্ছে ফ্রনহফার পরিবর্তন আর কি। আচ্ছা। হয়, বুঝছো? ঠিক আছে, হ্যাঁ। আশা করি বোঝার কথা। তাইলে এই দেখো,
এই যে ফ্রেনেল শ্রেণীর অপবর্তন প্রতিবন্ধক বা চির থেকে আলোক উৎস বা পর্দা অথবা উভয়ের সসীম দূরত্ব থাকে, তাহলে আমাদের সেটা বলবো ফ্রেনেল শ্রেণীর অপবর্তন। আর হচ্ছে তোমার দুইটা যদি আমাদের কি হয়, অসীম দূরত্বে থাকে, উৎস এবং পর্দা উভয় যদি অসীম দূরত্বে থাকে, তাহলে সেই অপবর্তনকে বলা হয় ফ্রনহোফার শ্রেণীর অপবর্তন আর কি। ঠিক আছে। আচ্ছা, এখন তোমাদের অনেক আগে আমি পড়াইছিলাম যে তোমার তরঙ্গ মুখ হচ্ছে তোমার দুই ধরনের, একটা গোলীয়, একটা হচ্ছে তোমার সমতল। মনে আছে? তরঙ্গ মুখ তোমার দুই ধরনের, একটা গোলীয় তরঙ্গ মুখ আর একটা হচ্ছে তোমার কি সমতল তরঙ্গ মুখ। মনে আছে কারো? হ্যাঁ, মনে আছে। আচ্ছা, রায়না বা রাফি, না, মনে নেই তো। হুম, তাহলে একটু বলো, মানে যাতে রাফির মনে হয়ে যায় নিয়ন্ত্রণ। হ্যাঁ, ঠিক আছে। খুব উৎস থেকে যদি তরঙ্গের মুখে দূরত্ব খুব বেশি হয় তাহলে এটা বলে এটা সমতল হিসেবে বিবেচনা করা যায়। আচ্ছা, আর দূরত্ব যদি কাছে হলে সমতল দিয়ে দেখা যায়, তরঙ্গ গুলিয়ে মুখ হয়ে দেখা যায় যায়। আর কি। আচ্ছা, আহ আমি একটু রিভিউ করে দেই। মনে করো আহ এটা হচ্ছে তোমার কি, এটা মোমবাতি মনে করো সোর্স। ঠিক আছে। তো এখান দিয়ে হচ্ছে তোমার কি আলোগুলো যাচ্ছে। আর তরঙ্গ জিনিসটা কি, আমরা হচ্ছে একই বিন্দুগুলো সিলেক্ট করবো, মানে কি সময় দূরত্ব হচ্ছে কি এই বিন্দুগুলো পাচ্ছি আমরা। তো এটা যদি আমরা পরে টানি, তাহলে এটা হচ্ছে একটা তরঙ্গমুখ, তাই না? হুম, তরঙ্গমুখ। তাহলে এই তরঙ্গমুখটা একদম কাছে, উৎস থেকে একদম কাছে, এই জন্য কি পাইছি আমরা, গোলীয় পাইছি। ঠিক আছে। আর এই তরঙ্গমুখটা যদি অনেক দূরে থাকে, মনে করো এটা অনেক দূরে, অনেক দূরে, তখন এরকম 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 হচ্ছে তিনটা বিন্দু পাইছি। এখন এটা আমরা টানি, তখন দেখো এটা প্রায় সব মানে স্ট্রেট লাইনের মতো লাগতেছে আমাদের। তো এটা হচ্ছে আমাদের কি সমতল তরঙ্গমুখ। প্লেন। ঠিক আছে। Exactly, সমতল তরঙ্গমুখ। আচ্ছা, এটা হচ্ছে অনেক দূরে একটা তরঙ্গমুখ আমরা পাইছি, সমতল তরঙ্গমুখ, গোলীয় এবং সমতল। তাহলে দেখো, তো যে ফ্রনহোফার শ্রেণীর যে অপবর্তন হচ্ছে, তাহলে এটা কি অসীম দূরত্ব অবস্থান করতেছে না? তাহলে এটা তরঙ্গমুখ কি গোলীয় হবে নাকি হচ্ছে সমতল হবে বলতো? সমতল। সমতল, সাবাস। তো এই যে দেখো, এগুলা কিন্তু আসছে এই ক্ষেত্রে, আবর্তিত তরঙ্গমুখ হবে আমাদের সমতল। ঠিক আছে। এরকম মানে জিনিসগুলো হচ্ছে তুমি এই এই আমি যে মানে এতক্ষণ তোমাদের বুঝাইলাম যে ফ্রনহোফার শ্রেণীর অপবর্তন, প্যাটেল শ্রেণীর অপবর্তন, তোমরা কিন্তু সরাসরি এটা তুমি মুখস্থ করতে পারতা। ঠিক আছে। মুখস্থ করে 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 এই জিনিসটা মুখস্থ করতে পারতা যে ফ্রনহোফার শ্রেণীর সমবর্তন কি হয়ে যাচ্ছে, সমতল হয়ে যাচ্ছে। কিন্তু পার্থক্য কি জানো? পার্থক্য এই জিনিস মাথায় থাকবে না। কিন্তু এরকম চিত্র দিয়ে দিয়ে যদি বোঝার চেষ্টা করো, ফিজিক্সটা বোঝার চেষ্টা করো, হ্যাঁ, তাহলে দেখবা তোমরা সহজে ভুলতেছো না আর কি। বুঝতে পারছো? এটা হচ্ছে পার্থক্য। তো এতক্ষণ পেছাল পাওয়ার কারণ হয়েছে এই কারণে আর কি, যাতে তোমরা না ভুলো আর কি। বুঝছো বিষয়টা? হ্যাঁ, আচ্ছা, এখন আমরা অপবর্তনের এতে ঢুকি আর কি, থিওরিতে ঢুকি বা ম্যাথ থিওরিতে ঢুকি আর কি। আচ্ছা, ব্যতিচারের ক্ষেত্রে আমরা দেখছিলাম কেন্দ্রীয় যে ই থাকে আর কি, পট্টিতে থাকে, এটা সবসময় কি হয়, উজ্জ্বল না কি অবম, কোনটা হয় বলতো? ব্যতিচারের ক্ষেত্রে আমাদের কেন্দ্রীয় যে একটা কি পাইছিলাম আমরা, পট্টি পাইছিলাম, এটা সবসময় আমাদের কি হবে, উজ্জ্বল হবে না অবম হবে? চল। উজ্জ্বল। উজ্জ্বল। আচ্ছা, উজ্জ্বল। হ্যাঁ, কেন্দ্রীয় চন্দ্র উত্তোলিত। আচ্ছা, কেন উজ্জ্বল হয় রাফি বলো? জানি, ভুল লাগেছি তো। ভুলে গেছো? রাইনা বা নাবিল বলো কেন উজ্জ্বল হয়? আচ্ছা, নেই মুহূর্তে। হঠাৎ বেকার কি খেয়াল নাই, উজ্জ্বল এটা জানি। আচ্ছা আচ্ছা, রাইনা মনে আছে? না। আচ্ছা, উজ্জ্বল হয় কারণ তারা দুজন সমদশায় থাকে, সমদশা সম্পন্ন হয়। বুঝতে পারছো? অর্থাৎ মনে করো হুম, এই দিক বরাবর একটা তরঙ্গ গেছে, হ্যাঁ, এই তরঙ্গের সাথে আরেকটা তরঙ্গ মনে করি এইভাবে তরঙ্গ অ্যাড হয়ে গেল, দুইটা মাত্র সমান দশা,
ঠিক আছে। অ্যাড হয়ে গেলে তাদের হচ্ছে তোমার যে বিস্তারটা সেটা হবে দুইটা সমষ্টি সমান, অর্থাৎ মনে করো উম, এইরকম বড় হয়ে যাবে। অর্থাৎ এটা হচ্ছে তোমার 5 মিটার দল্লা, এটা হচ্ছে 5 মিটার দল্লা, তাহলে এটা হবে 10 মিটার। ঠিক আছে। অর্থাৎ তারা দেখো সমদর্শ থাকার কারণে কি হয়ে গেছে আমাদের 10 মিটার হয়ে গেছে। আর মনে করো এটা হচ্ছে তোমার 5 মিটার এদিক দিয়ে আছে, হ্যাঁ এটাও 5 মিটার আছে, একটু উল্টা দিকে। মানে আমি তরঙ্গের কথা চিন্তা কল্পনা করতেছি, যারা যখন অ্যাড হয়ে যাবে তখন সমান হয়ে যাবে, মানে 5 থেকে 5 বিয়োগ হয়ে 0 মিটার হয়ে যাচ্ছে। তাহলে এখানে কোনো বিস্তার পাচ্ছি আমরা, তখন সেটা হয়ে যায় কি অন্ধকার হয়ে যায় আর কি। আর এটা হচ্ছে আমাদের কি হয়ে যায়, আলো হয়ে যায়, মানে বেশি চ- আলোকিত হয়ে যায় আর কি। অর্থাৎ সমদশা সম্পন্ন তরঙ্গ গুলা আমাদের চোখ হয়ে কি হয়ে যায়, আলোকিত হয়ে যায়। আর সমদশা সম্পর্কে যে কণাগুলো আস না থাকে না, ওগুলো কি করে, একটা একটা কি করে নেগলেক্ট করে দেয় আর কি। ঠিক আছে। অথবা আমি এটা তোমার ওই দিন মনে ওই সব ক্লাসে হয়তো বলছিলাম আর কি, যে মনে করো এরকম একটা এই 5 মিটার আছে, এটার সাথে মনে করো এখানে 2 মিটার আছে ওটা দিকে, তাহলে দুইটা যোগ করলে কি 5 থেকে 2 বিয়োগ করলে আমাদের কি হবে, 3 হবে, উপরের দিকে 3 মিটার। তাহলে ওই 5 মিটার থেকে আমাদের কমাই দিল না, 3 মিটার নিয়ে এসে বললো এই 2 মিটার যোগ হতে। এরকম হচ্ছে আমাদের কি আস্তে আস্তে কি করে দেয় আমাদের, মানে যত বিদ্যুৎ সম্পন্ন কণা থাকে আমাদের হচ্ছে কি হয়ে যায়, বা আলো থেকে অন্ধকারের দিকে আসে আর কি। বুঝতে পারছো? এই জন্যই হ্যাঁ। সমদর্শ সম্পন্ন কণাগুলো সবসময় কি হয়, আর তোমার আহ আলোকিত হয় আর কি। তো কেন্দ্রীয় পুটটি সবসময় দেখবা, মনে করো ওই যে দিছিলাম বিথিচারের ক্ষেত্রে চিন্তা করি, দুইটা বিথিচার ছিল আমাদের, ইউনিট বিচ্ছেদে। হ্যাঁ, এটা হচ্ছে তোমার পুটটি চিন্তা করি। তো এখান থেকে এখানে আলো যাচ্ছে, এখানে আলো যাচ্ছে, তো এখানে একটা আলো পড়তেছে। তাহলে দেখো তার যে দূরত্ব অতিক্রম করা লাগছে তারও সেম দূরত্ব অতিক্রম করা লাগছে, অর্থাৎ তাদের ডিস্টেন্সটা, অতিক্রমের ডিস্টেন্স আমাদের সমান। তো এখানে কিন্তু পথ পার্থক্য তাহলে কত হবে, পথ পার্থক্য হবে আমাদের 0। ঠিক আছে। zero। জি। তাহলে দশা পার্থক্য কত হবে, দশা পার্থক্য আমাদের 0 হবে। পথ পার্থক্য 0, দশা পার্থক্য 0 হয়। ঠিক আছে। অর্থাৎ তারা কি আমাদের সমদশায় আছে। সমদশা থাকলে আমাদের কি হবে, অবশ্যই মাঝখানে যে আমাদের যে পয়েন্ট আছে এটা সবসময় কি হবে, উজ্জ্বল হবে আর কি। তোমরা হচ্ছে আবার ওই ক্লাসটা একটু দেখে নিও আর কি, তাহলে হয়তো ক্লিয়ার হবে বিষয়টা আরো। ঠিক আছে। আচ্ছা, তো এই ক্ষেত্রেও আমরা দেখবো যে ফ্রন্ট শ্রেণীর অপবর্তন কি, অনেক দূরে দূরে থাকবে। মানে সোর্স থেকে হচ্ছে তোমার হোলের ডিস্টেন্স, হোল থেকে হচ্ছে তোমার কিসের ডিস্টেন্স, পর্দার ডিস্টেন্সটা, এটা আমাদের কি হবে, অনেক দূরে দূরে থাকবে আর কি। মনে করো এটা হচ্ছে তোমার সরু ছিদ্রটা, সরু ছিদ্রটা আমি একটু বড় করে রাখতেছি লেখার সুবিধার জন্য। এটা ডিস্টেন্সটা হচ্ছে তোমার ঠিক আছে। এদিক দিয়ে আলোটা আসছে, আলোটা আসছে, এই পর্দাটা মনে করো অনেক দূরে আছে। ঠিক আছে। তো অনেক দূরে পর্দা তো নিয়ে আসলে কাজ করা যায় না, এই জন্য আমরা কি করবো, একটা উত্তল লেন্স নিয়ে আসবো আর কি। ঠিক আছে। এই উত্তল লেন্স নিয়ে আসবো আর কি। উত্তলের ইংলিশ মনে হয় কনকেভ বলে না, এই কনভেক্স কোনটা, দাঁড়াও দেখে নি। কনভেক্স। কনভেক্স লেন্স আর কি। একটা উত্তল লেন্স নিয়ে আসবো, অথবা কনভেক্স লেন্স নিয়ে আসবো। ঠিক আছে। তো এই কনভেক্স লেন্স নিয়ে আর কেন নিয়ে আসবো, কারণ হচ্ছে তোমার যেহেতু উত্তল বা কনভেক্স লেন্স হচ্ছে তোমার কি, তোমার অনেক দূরের যে তোমার ইটা হচ্ছে আর কি, মিলিত হচ্ছে, এটা কাছে নিয়ে আসে পড়ে আর কি। মনে করো এটা, এটা যার কথা অনেক দূরে দূরে যার কথা, তো এটা কি করব, তারা কাছে নিয়ে এসে অভিসারী করবে আর কি। নেওয়ার ফলে কি হচ্ছে আমাদের দেখো, মানে এখান থেকে যে এটা যাচ্ছে, মানে রশ্মিটা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের কি কাছে নিয়ে এসে পড়বে, অর্থাৎ এই বিন্দুতে নিয়ে এসে পড়বে। ঠিক আছে। তাহলে আমরা কাজ করতে পারবো আর কি, এছাড়া তো আমরা কাজ করতে পারবো না। পর্দা যদি আমরা কাছে না আনতে পারি আমরা কিন্তু কাজ করতে পারবো না। এটা কাছে নিয়ে এসে বললাম, পরে এখান থেকে মনে করো যে রাশি এটা গেছে আর কি, এটাকে কাছে নিয়ে এসে বললাম। ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের কেন্দ্র, যেটা ও দ্বারা বৃহৎ করি, মানে কেন্দ্রীয় পুটটি।
এটাকে কেন্দ্রীয় পট্টি আমরা চিন্তা করি, আর এটা র্যান্ডম একটা পট্টি আর কি। ঠিক আছে, তো তোমাদের বইয়ে হচ্ছে সবসময় মানে ফ্রন্ট হপার নিয়ে কাজ করছে, ফ্রেনেল শ্রেণী পতন নিয়ে কাজ করে নাই। সুতরাং আমরা এটা শুধুমাত্র সংজ্ঞা দেখবো আর কি, আর কিছু দেখবো না ফ্রেনেল শ্রেণী। আর এই ফ্রন্ট হপার শ্রেণীর এটার জন্য আমরা সবকিছু পড়বো আর কি। তো এই ফ্রন্ট হপার নিয়ে আমরা দেখতেছি আর কি, যে এখানে মনে রাখবা, যেহেতু আমরা এটা ফ্রন্ট হপার নিয়ে কাজ করছি, তাহলে এই যে কেন্দ্রীয় পট্টিটা সবসময় কি হবে এখানে, উজ্জ্বল হবে। ঠিক আছে, এটা সবসময় আমাদের কি হবে, উজ্জ্বল হবে। মানে ফ্রন্ট হপার শ্রেণীর ক্ষেত্রে তোমার কেন্দ্রীয় পট্টি সবসময় উজ্জ্বল হবে, কারণ হচ্ছে তাদের কি সমদর্শ সম্পন্ন থাকে আর কি। ঠিক আছে, আর ফ্রেনেল শ্রেণীর ক্ষেত্রে উজ্জ্বল হতেও পারে, নাও হতে পারে আর কি। এটা লিখে দিই, এটা তাহলে সুবিধা হবে। ফ্রন্ট হপার প্যানেল ক্ষেত্রে আমাদের কি কেন্দ্রীয় পট্টি উজ্জ্বল হয়, আর হচ্ছে তোমার ফ্রেনেল জন্য পট্টি হচ্ছে তোমার উজ্জ্বল হয় আবার অন্ধকার হয়, এটা হচ্ছে শিওর না। এটা আমার আমার মানে মুখস্থের মতো আর কি। আর এটা কেন উজ্জ্বল হয় জানো তো, এটা হচ্ছে তোমার সমদর্শ সম্পন্ন হয় আর কি। আচ্ছা, এটুকু পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? না। হ্যাঁ। আসলে সমস্যা আর কথা না। আচ্ছা, এখন আমরা একটা জিনিস দেখি। লাগলো না কেন? মাঝখানে একটা কনভেক্স লেন্স বসাই, তাহলে এই দিক বরাবর যে এটা যাবে, এই বরাবর যেতে যাবে সেটা হচ্ছে আমাদের কি এইখানে আসবে। ঠিক আছে, তারপরে এই দিক বরাবর যেটা যাবে সেটা হচ্ছে একটু বেঁকে যে এইভাবে যাবে। আচ্ছা, তো এই যে অ্যাঙ্গেলটা, এটাকে আমরা থিটা ধরি, এই অ্যাঙ্গেলটাকে থিটা ধরি, আর এই ডিসটেন্সটাকে আমরা এক ধরি। আচ্ছা, এটা হচ্ছে তোমার সেন্টার, মানে কেন্দ্রীয়। তো এই ক্ষেত্রে দেখো কেন্দ্রে, মনে রাখবা সব কেন্দ্রে হচ্ছে সবচেয়ে বেশি উজ্জ্বল থাকে আর কি। মানে কেন্দ্রের উজ্জ্বলতা আমরা এইভাবে কল্পনা করি, এটা হচ্ছে আমরা বিস্তার কল্পনা করি তরঙ্গ দৈর্ঘ্য আর কি। ঠিক আছে, তারপরে কিছু কিছু অন্ধকার থাকবে, অন্ধকার থেকে আবার হচ্ছে কি হবে, আবার উজ্জ্বল হবে, কিন্তু এই উজ্জ্বলটা কেন্দ্র থেকে কম হবে আর কি। ঠিক আছে, তারপরে আবার কিছু অন্ধকার থাকবে, তারপরে আবার উজ্জ্বল হবে, এটা আবার তার থেকে কম হবে, আবার অন্ধকার হবে, আবার উজ্জ্বল হবে। হ্যাঁ, এরকম করতে 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 একসময় নাই হয়ে যাবে আর কি। ঠিক আছে, অর্থাৎ মাঝখানে উজ্জ্বলটা একটু বেশি হবে, তারপরে দুই পাশে অন্ধকার থাকবে, তারপরে উজ্জ্বল হবে, কিন্তু এই উজ্জ্বলটা মাঝখানে উজ্জ্বল থেকে কিছু কম হবে, তারপরে আবার অন্ধকার হবে, তারপরে আবার উজ্জ্বল হবে, কিন্তু এটা থেকে আবার তার সামনের যে তোমার উজ্জ্বলটা ছিল তার থেকে কিছুটা কম হবে। এরকম আস্তে আস্তে বিস্তারটা কমে কমে উভয় পাশে কি হয়ে যাবে, একসময় বিলীন হয়ে যাবে আর কি, উজ্জ্বলতা আর কি। তো উজ্জ্বলতার এই কার্ভটা কি বুঝছো কিনা বলো, এটা বুঝছো কিনা বলো, হ্যাঁ, রাইনা এবং রাফি? হ্যাঁ। একসময় তো নাই হয়ে যাবে না। হ্যাঁ, একসময় নাই হয়ে যাবে আর কি। বুঝতে এটা তো পারছো? দুই দিকে হবে, প্রসার হইতে হবে, তারপর নাই হবে না। হ্যাঁ, দিক বসে দিতে হবে। অর্থাৎ মাঝখানে মানে ব্যতিচারের মতো অনেকটা, যে একবার অন্ধকার উজ্জ্বল, অন্ধকার উজ্জ্বল, অন্ধকার উজ্জ্বল হয়,
তারপরে হচ্ছে এক সময় দুটো না একসাথে যায়। আচ্ছা। ঠিক আছে, এরকম আর কি। বুঝছো? হ্যাঁ। Yes. ঠিক আছে, আমরা একটু তাহলে বই দেখে আসি। অপবর্তনের একটা সুবিধা এটা হচ্ছে তোমার ডেরিভেশনটা তো পড়া লাগবে না, বই ডেরিভেশনও নাই, আমাদের তো আর পড়তে হবে না। এই যে ফলো অপবর্তন দেখলাম এটা। তারপরে হচ্ছে আহ এটা দেখাইছিলাম আর কি ওই দিন, যে একটার উপর একটা ওভারল্যাপ খাইতেছে, তাহলে কি ঘটনা করতেছে। ঠিক আছে, তারপরে শ্রেনেল এবং ফ্রনহফার শ্রেণীর অপবর্তনটা দেখলাম। তারপরে হচ্ছে তোমার এই যে লেন্সটা কেন নিয়ে আসলাম আর কি, যে অনেক দূরেরটা কাছে নিয়ে আসলাম আর কি, এখানে এগুলো বলছে। তো এখানে দেখো, এখানে সরাসরি আমাদের বলে দিচ্ছে যে অবম এবং কিসের সূত্র, মানে চরমের সূত্র সরাসরি বলে দিচ্ছে, আমাদের কি বলে নাই। এগুলো কিন্তু আসলে ডেরিভেশন আমাদের দেখায় নাই আর কি। তো আমার এটা আগে আমাদের মনে রাখতে মানে দেখি মনে আছে কিনা তোমাদের, যে এই সূত্রগুলো মনে আছে তোমার বেতিচারের ক্ষেত্রে, অবমের ক্ষেত্রে এবং চরমের ক্ষেত্রে? আছে মোটামুটি। আচ্ছা, বাকি দুজন বলো, লাভেল না বলে। রাফি তুমি অবমের সূত্রটা বলো, রাফি তুমি চরমের সূত্রটা বলো। তাই না? মোটামুটি মনে আছে। হ্যাঁ, তুমি তুমি বলো না, তুমি তো মানে পড়ছো এটা। বাকি দুজন বলো। তাই না, বলো বেতিচারের ক্ষেত্রে সূত্রগুলো বলো। ইন্টারফারেন্স। হ্যাঁ, ইন্টারফারেন্স। চরমের, হ্যাঁ রাফি আসছো? হ্যাঁ, বাসি। দেখছো বই যে সূত্রগুলো কি ছিল? বই কত অধ্যায়ের জানি না, কত অধ্যায়? থাকতে পারো ব্যাপার নাই, এটা হচ্ছে কত ফিজিক্যাল। নম্বর অধ্যায়? সপ্তম অধ্যায় না নবম অধ্যায়? সপ্তম সপ্তম। সপ্তম, আচ্ছা। খুঁজে পাইলে দেখিরা। খালি একটা সূত্র মনে মনে আছে, ট্যান ইনভার্স, কি আর কিছু মনে নাই তো। থাক, পরে মনে হয় দেখো আর কি। আচ্ছা। হ্যাঁ, বাকি দুজন বলো, রাইনা অথবা নাবিল। কি বলবো, মাথা ঢুকলো। এই পেটিচারের সূত্রগুলো বলো, চরম এবং অবমের সূত্রগুলো। আচ্ছা, ঢুকছো? ল্যাম এন ডি ল্যামডা বাই টু ডি ব্রাইটের ক্ষেত্রে। এন ডি ল্যামডা বাই 2D। টু ডি। বাম পাশে কি আছে? এটা তো এক্স এর মনে হয় বাম পাশে। হ্যাঁ, একদম আছে। ঠিক আছে, সূত্রটা। বইগুলা। হ্যাঁ এগুলা। সুদূরই সুদূরই না। আবার একটু কনফিউজ ফালাই দিলাম, আচ্ছা আমি দেখে নিই। অবমের ক্ষেত্রে তো টু ডি ডিটা তো তো ছিল। উপরে আর স্মল ডি নিচে। এটা উপরে না? ক্যাপিটাল ডি উপরে, স্মল ডি নিচে, একটাই। এটা কি টা ছিল না তোমার? চরমেরটা, এটা চরমেরটা। অবমের সূত্র না হ্যাঁ, চরম একটা। এক্স এন ইকুয়াল টু ও- ও- এন, মানে ওইটা চরমেরটা ছিল। এন ল্যামডা ডি ছিল আর কি, এন ল্যামডা ডি বাই ডি ছিল, তাই না? ডি বাই স্মল ডি। হ্যাঁ, এটা চলো। আর চরমের, হ্যাঁ, আর অবমের ক্ষেত্রে টু অবম এন ছিল টু এন। 2n প্লাস 1 টু এন মাইনাস ওয়ান। বা মাইনাস 1, সরি, ল্যামডা ডি বাই টু। ল্যামডা মাইনাস মাইনাস 1। ওয়ান। ল্যামডা তারপর ক্যাপিটাল ডি বাই স্মল, ল্যামডা ক্যাপিটাল ডি বাই টু ডি। তাই নাকি, মনে ক্যাপিটাল পড়ছে? ডি আছে, ল্যামডা সাথে ক্যাপিটাল ডি আছে। কিন্তু দিয়ে আছে। আচ্ছা, এখানে n এর মান কত হয়? এর এন এর ধনাত্মক মান সংখ্যা পূর্ণ। ওয়ান থেকে শুরু হয়। হ্যাঁ, 1 থেকে শুরু হবে।
1 2 3, এখানে 0 হবে না কিন্তু। এখানে ওয়ান এর মানে হচ্ছে তোমার কি হবে বলো? 0 1 মানে তো পূর্ণ সংখ্যা। 1 2 3, হ্যাঁ এরকম হবে। 1 2 ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে ব্যতিচারের ক্ষেত্রে। আর হচ্ছে আমরা মানে ক্ষেত্রে মনে রাখবো, মানে অপবর্তনের ক্ষেত্রে মনে রাখবো এক্স এর পরিবর্তে আসবে আমাদের x এর পরিবর্তে আসবে হচ্ছে তোমার এ সাইন থিটা। অবময় ক্ষেত্রে বলতেছে প্রথমে, মানে এটা তো অবময় লাইন, এটা অবময়, হ্যাঁ এটা চরমের লাইন আর কি, এটা উল্টা হয়ে যাবে আর কি। 2n λ/2 সাইন n 2n+1 λ/2। অর্থাৎ বিবর্তনের ক্ষেত্রে যেমন এই ব্যতিচারের ক্ষেত্রে অবময়ের ক্ষেত্রে আমাদের কি বিয়োজন নিয়ে আসছিলাম না, 2n-1। দেখো এখানে 2n-1 থেকে বিজোড়, কিন্তু অপবর্তনের ক্ষেত্রে অবময়ের ক্ষেত্রে জোড় এসে পড়ছে। আর চরমের ক্ষেত্রে হচ্ছে ব্যতিচারের ক্ষেত্রে আমরা কি দেখছিলাম, জোড় দেখছিলাম, এখানে আবার বিজোড় এসে পড়ছে আর কি। ঠিক আছে। এখন এই একই, থিটা এন লেখছে, হ্যাঁ থিটা এন। থিটা এন মানে কততম আর কি, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এরকম। ঠিক আছে, এন তম ক্ষেত্রে আর কি। অর্থাৎ আমাদের হচ্ছে আহ, একটু চিত্রটা আর কি। হুম, হুম, এটা হচ্ছে আমাদের এ ছিল, এটা আমাদের থিটা ছিল। ঠিক আছে। অর্থাৎ এই যে এ সাইন থিটা যে আমরা দেখলাম, এটা তাহলে আসলে কোথা থেকে আসছে? এটা হচ্ছে তোমার, এই কাপটা যদি একটু বড় করি, মনে করো চিন্তা করি হচ্ছে আহ এটা তো মনে করো একটু ছোট, তাই না? এইটা একটু বড়, এটা কি বুঝতেছো? এই যে এটা একটু বড়, এটা তো বেশি দূরত্ব অতিক্রম করছে, বড় হয়তো। হ্যাঁ, এটা বেশি দূর অতিক্রম করছে। তাহলে আমরা কি করব, যে এটা সমান করে একটা বিন্দু নিব আর কি। হ্যাঁ, মনে করো এই বিন্দুটা হচ্ছে এম বিন্দু নিলাম, আর এটা একটা নাম দেয় এ, এটা নাম দিই বি, সেটা নাম তাহলে সি দিয়ে দিই, এম না দিয়ে সি দিই। অর্থাৎ তোমার এই বিন্দুটা এমন ভাবে নেই যাতে করে হচ্ছে তোমার এপি ডিস্টেন্সটা পিসি ডিস্টেন্সের সমান হয় আর কি। বুঝতে পারছো? এরপর জাস্ট এভাবে আমরা কি করবো, লম্ব টানি দিব আর কি এখানে। বুঝতে পারছো? তাহলে দেখো, এটা যদি এটা যদি থিটা হয়, হ্যাঁ, তাহলে এই কোণটা কত হবে বলো তো? পিসি সমান হলো কেমনে? পিসি, ও সি এখানে হাই, আলাদা এটা বিন্দু সি, দেখিনি। এটা সি, এটা সি, এটা সি। আচ্ছা, কি বললেন একটু আগে? মনে করো এই এই যে এইটা, এটাকে আমি একটু এরকম জুম করে করি, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। মনে করি এটা থিটা, তাহলে এই কোণটা কত হবে বলো তো? এটা হচ্ছে 90 ডিগ্রি। যেটা কোনটা? লম্ব আঁকছি এটা 90 আঁকছি, তাহলে এই কোণটা কত হবে এটা বলো? কোনটা? এই যে কোণটা, থিতা যেটা আমাদের দিছেন, না থিতা তো দিয়েছি এটার মধ্যে, এই যে এটা থিতা দিয়েছি, তাহলে এই কোণটা কত হবে? এইটা ওটা 90 হইলে যেটা 45। এই যেটা হচ্ছে 90, ঠিক আছে, এই যে এটা 90 আর এটা থিতা, তাহলে কি এটা 90 থিতা হবে না? হ্যাঁ, হুম, এটা কি আরো বুঝতে সমস্যা আছে কেন বলো? এটা ঠিকই আছে। তাই না?
না, তাইলে এই কোণটা কত হবে চিন্তা করে বলো। এটা এটা হবে 180 মাইনাস 90 মাইনাস থিটা। আচ্ছা তুমি তিন মিনিট সমষ্টি বলতেছো না, মানে 180 মাইনাস এই দুই কোণটা 90, আর এর এই কোণটা প্লাস 90 মাইনাস থিটা, হ্যাঁ, মাইনাস থিটা। মানে থিটা থেকে একশো যাবে। আশি মাইনাস 180 মাইনাস থিটা, মানে 180 মাইনাস 180 প্লাস থিটা, তাহলে থিটা হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটা থিটা আর কি। এত বড় ক্যালকুলেশন। মোট কথা হলে এটা থিতা থাকলে এটা থিতা হবে স্বাভাবিক, মানে তোমাদের লজিকটা বোঝানোর জন্য এত কাজ করা, তো এটাও আমাদের দিতে হবে। ঠিক আছে, কোশ্চেনে কিন্তু অনেক অনেক সময় ভুলে দিতে পারে আচ্ছা, যে এই কোণ থিতা না দিয়ে এটা থিতা দিয়ে দিল, তখন কিন্তু যারা এই কনসেপ্টটা না জানে পারবে না যে এটা থিতা হলে কিন্তু এটা থিতা হয়। ঠিক আছে, আচ্ছা। সবাই কি এটা বুঝছো? ইনশাল্লাহ বুঝলাম। রাইনা নাবিল? হ্যাঁ, আচ্ছা, এইটা আমাদের কি এ ছিল না, মানে এটা আমাদের কি ছিল, এ ছিল। আচ্ছা, আর তাহলে দেখো যদি এটা থিতা হয়, এই থিতার সাথে কি এটা হচ্ছে আমাদের কি ভূমি, এটা আমাদের লম্ব না, মনে করো এটা এ, এটা বি, এটা সি, তাহলে এই থিতার সাপেক্ষে এ হচ্ছে আমাদের কি অতিভুজ, মানে এবি হচ্ছে আমাদের অতিভুজ, আর হচ্ছে তোমার এসি হচ্ছে ভূমি, আর বিসি হচ্ছে আমাদের লম্ব, তাই না? হুম। এখান থেকে তাহলে কি লেখা যায় দেখো, সাইন থিতা লম্ব, লম্ব হচ্ছে আমাদের বিসি, অতিভুজ হচ্ছে আমাদের কি এবি, অথবা বিসি কিন্তু কি লেখা যায় এবি সাইন থিতা না? হুম, হুম। তাহলে আমাদের বিসি একটু কি দেখা যাচ্ছে দেখো, এবি পরিবর্তে আমরা এ লিখতে পারতেছি, এ সাইন থিতা লিখতে পারতেছি, তাই না? হুম। এটা বুঝছো সবাই? হ্যাঁ, আচ্ছা, এই দেখো এই বিসিটা কি অ্যাকচুয়ালি, আমরা বিসিটা বের করলাম, এই বিসিটা হচ্ছে তোমার দেখো, তোমার আলো এখান থেকে যেতে যে পথটা অতিক্রম করছে, আর আলো এখান থেকে যেতে যে পথটা অতিক্রম করছে, তাদের যে পার্থক্য, এই পার্থক্যটা বিসি ছিল না? পথ পার্থক্য। গুড, এটাই হচ্ছে আমাদের বিসিটা হচ্ছে আমাদের কি ছিল, পথ পার্থক্য। এই দুইটা উৎস মানে এ থেকে পি তে যেতে যতটুকু দূরত্ব অতিক্রম করতেছে, এবং বি থেকে সি তে পি তে অতিক্রম করতে যতটুকু দূরত্ব অতিক্রম করছে, এই বিসিটা আমাদের কি ছিল তখন পথ পার্থক্য। অর্থাৎ এই পথ পার্থক্যের উপর নির্ভর করতেছে তোমার এই পি বিন্দুতে কি হচ্ছে, অন্ধকার উজ্জ্বল, অন্ধকার হচ্ছে না উজ্জ্বল হচ্ছে আর কি। ঠিক আছে, বুঝতে পারছো? এটা আমরা বিতিচারে আমরা বিসিটা কি এক্স কল্পনা করছিলাম, এক্স এন কল্পনা করছিলাম বিতিচারের ক্ষেত্রে। এই যে এখানে আমাদের এক্স এন ছিলাম, এটা তোমরা ডেরিভেশন দেখো আর কি। এই এক্সেনটা বলছিলাম হচ্ছে আমরা কি হিসেবে পথ পার্থক্য হিসেবে কল্পনা করছিলাম, এখানে আমরা পথ পার্থক্য কল্পনা করছি, কিন্তু আমাদের এখানে জাস্ট একটা সাইন থিটা নিয়ে আসছি আর কি, ওভাবে আর কি। বুঝতে পারছো? হুম। দুজন কি বুঝতে পারছো বাকি দুজন? হ্যাঁ। এগুলা কিন্তু পরীক্ষা আসবে না তোমার, এই যে জিনিসগুলো আমি যে দেখাইলাম, যে তোমার এই বিসিটা হচ্ছে পথ পার্থক্য, এই পথ পার্থক্য উপর নির্ভর করতেছে হচ্ছে তোমার অন্ধকার হচ্ছে না উজ্জ্বল হচ্ছে, এগুলো কখনো পরীক্ষা আসবে না। কিন্তু আসলে আমি দেখাইলাম আর কি, তোমাদের যাতে মনে থাকে যে আমি আহ বিতিশারের ক্ষেত্রে আমি কেন অ্যাকসেন্টটা নিয়ে আসলাম, আবার মুহূর্তের জন্য আমি কেন এ সাইন এন থিটা এন নিয়ে আসলাম, এটা কেন নিয়ে আসলাম, এটা আমি জাস্ট দেখাই দিলাম। ঠিক আছে, এগুলো পরীক্ষা আসবে না, তো চিন্তা করার কারণ নাই, জাস্ট একটু বুঝে যাবো আর কি। এমসিকিউ তো আছে না? আহ না, এমসিকিউ তো আসবে না, কিন্তু তোমাদের তাহলে সুবিধাটা কোন জায়গায় হবে, সুবিধা হচ্ছে তুমি প্রশ্নটা একটু ঘুরাই দিলো, মনে করো থিতা এই পাশে দিল না, হ্যাঁ থিতা এই পাশে দিল না, এই পাশে দিল, তখন তোমরা জিনিসটা চিন্তা করতে পারবা যে থিতা এটা মানে কি, এটাই থিতা, তো এটা থিতা মানে কি, তোমার মনে করো অনেক সময় দেখবো বিসির মান দিয়ে দিচ্ছে কিন্তু এটা মান দেয় নাই। বুঝতে পারছো?
তখন এটা তোমরা বের করে ফেলবা আর কি, যে এটা আসলে এইভাবে এইভাবে আসছিল, এটা বের করতে পারবা তোমরা, তখন চিন্তা করতে পারবো বিভিন্ন জিনিস ব্যাপারে। বুঝতে পারছো? ও আচ্ছা, বুঝছি। এভাবে দেখা যাবে আর কি। তো অপবর্তন, তাহলে মনে রাখবা যে ব্যতিচারা ঠিক ঠিক উল্টা আর কি, যে ব্যতিচারের ক্ষেত্রে আমাদের যে পথ পার্থক্যটা ছিল, এই পথ পার্থক্যটার যে চরমের ক্ষেত্রে ছিল, এই চরমের ক্ষেত্রে হচ্ছে আমাদের কি জোড় ছিল। আর অপবর্তনে কি হয়ে গেছে, এই যে পথ পার্থক্যটা আমাদের কি হয়ে গেছে, বিজোড় হয়ে গেছে আর কি। ঠিক আছে, বিজোড় হয়ে গেছে, তোমার +1। আর হচ্ছে তোমার আহ ব্যতিচারের ক্ষেত্রে হচ্ছে তোমার আহ আহ, মানে অবমের ক্ষেত্রে হচ্ছে তোমার বিজোড় ছিল, কিন্তু অপবর্তনে থেকে অবমটা কি হয়েছিল, আমাদের জোড় হয়ে গেছে। জাস্ট এটা একটু মনে রাখবা আর কি। এটুকু পর্যন্ত বুঝতে কারো কোনো সমস্যা থাকলে বলো, তারপরে আমরা তাহলে আর ম্যাথে আগাবো আর কি। সূত্র সবসময় 2n+1 এখানে না? হ্যাঁ, এটা 2n+1ই লিখছি আর কি, এখানে আসলে আহ এখানে -1 লিখলেও লিখতে পারো, কোনো সমস্যা নেই ইচ্ছে। না না, সরি সরি, এটা হ্যাঁ, হচ্ছে সূত্র তোমার চেঞ্জ করতে পারবো। এটা তো চরমের ক্ষেত্রে। 1 মিনিট দাঁড়াও। আচ্ছা হ্যাঁ, একটু ঝামেলা আছে। হ্যাঁ, এর এর মানটা হচ্ছে তোমার 1, মানে +-1, +-2, +-3। দেখো এটা কিন্তু চরমের ক্ষেত্রে, ঠিক আছে? যদি চরমের ক্ষেত্রে তুমি কি করে ফেলো, এখানে মাইনাস নিয়ে আসো, যখন তুমি 0 বসাইতেছো তখন কি আসতেছে? উম 0 বসে ল্যান্ড হবে 2 বসে। তাহলে মনে হয় আসবে 2n-1 দিলেও কাজ করার কথা। দিতে পারো, সমস্যা নাই। তো তোমাদের বই হচ্ছে 2n+1 দিয়ে কাজ করছে, কি জন্য আমি দিলাম। ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা। তো তাহলে আমরা কয়েকটা ম্যাথ দেখি, এর উপর ডিপেন্ড করে। এটা আমাদের ডেরিভেশন দরকার নাই আর কি। এইটা মনে রাখবা যে অবমের ক্ষেত্রে এবং চরমের ক্ষেত্রে কি কি আছে। sin n θ, 2n+1, 2n+1, এটা জাস্ট দেখবা। আচ্ছা, দুইটার ক্ষেত্রে কি n=+-1 +-2? +-1, +-2, +-3, এরকম ইনফিনিটি আকারে যাবে আর কি। আচ্ছা, প্লাস আচ্ছা। মাইনাস জিনিসটা হয়তো মনে নাই, এটা দেখাচ্ছে। প্লাস মাইনাস হচ্ছে তোমার আসলে রিয়েল প্লাস মাইনাস না, এটা প্লাস মাইনাস বলতে বোঝায় হচ্ছে তোমার উপর দিকে নিচের দিকে হচ্ছে যে এই জায়গা আছে, ওই ওই দেখালাম। হুম, এই যে এখানে, এই দেখো, এই যে দেখো এখানে, এই যে এই কেন্দ্রীয় বরাবর, যে উপর দিকে যেগুলো যাচ্ছে এগুলো আমরা ধরলাম প্লাস, ঠিক আছে, পজিটিভ ধরলাম। তাহলে নিচে দিকে যেগুলো আসছে সেগুলো নেগেটিভ। মানে জাস্ট দিকে বোঝানোর জন্য বলছি, কিন্তু আসলে একটা প্লাস মাইনাস না। মানে উল্টা দিকে, উপর দিকে যেগুলো আছে প্লাস ধরলাম, নিচে দিকে নেগেটিভ ধরলাম, অথবা উপর গুলো নেগেটিভ ধরলাম, নিচের দিকে প্লাস ধরলাম। বুঝতে পারছো? হ্যাঁ। এই আর কি। তাহলে তোমার ম্যাথ করি। একটি ফ্রনহফার, লিখতে তো কষ্ট লাগে। একটি ফ্রনহফার শ্রেণীর অপবর্তন। আচ্ছা, এখন কি বলতে হবে? তীরের অপবর্তনের পরীক্ষায়, অপবর্তনে ল্যামডা ইকুয়াল টু আইনস্টাইন আলো ব্যবহার করা হয়। প্রথম
অবমের জন্য অপবর্তন গুণ। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো, এই যে আমি এখানে মানে ই লিখছি, একক চিহ্ন লিখছি আর কি, ঠিক আছে? এই একক চিহ্ন থাকলে হচ্ছে আমরা এই সূত্রগুলো অ্যাপ্লাই করব। মানে আমি এতক্ষণ যা পড়াইলাম আর কি, মানে দেখো এখানে চির কয়টা, একটা না? হুম, এখানে কিন্তু চির কিন্তু একটা ছিল। হুম অথবা এতক্ষণ যা পড়েছি সব ক্ষেত্রে আমাদের চির কয়টা ছিল? একটা ছিল। একটা। চির যদি অনেকগুলো হয় তখন সেটাকে বলা হয় অপবর্তন গ্রেটিং, ঠিক আছে? তখন এটা অপবর্তন গ্রেটিং এর মেয়াদে চলে যাবে। এটা আমি এখন পড়াইনি, পড়াবো সামনে। তো সেটা হচ্ছে অপবর্তন গ্রেটিং, আর যখন একক চির বলবে তখন সেটা অপবর্তন হবে আর কি। তো এই অপবর্তনের ক্ষেত্রে তখন এই যে সূত্রকে অ্যাপ্লাই করা যাবে, এছাড়া অ্যাপ্লাই করা যাবে না। এটা মাথায় রাখবে। তো এই যে ফ্রন্ট হোভার যে অপবর্তন হচ্ছে তোমার, এই অপবর্তনে তোমার কি করছে, একটা এক মানে তরঙ্গ ধর্মী দেওয়া আছে, ওয়েভলেন্থ দেওয়া আছে তোমার 5600 অ্যাংস্ট্রম। এটা আলো ব্যবহার করছে আর কি। তো প্রথম অবমের জন্য অপবর্তন কোণ কত এটা বের করতে বলছে, ঠিক আছে? আচ্ছা, তো তো আমরা হচ্ছে অবম যেহেতু বলছে তাহলে কোন সূত্র অ্যাপ্লাই করবো বলো? অবমন্তলে হবে 2 λ/2 এ সাইন থিটা এন ল্যামডা, 2 তাই না? আচ্ছা কি কথা। হুম। বা λ/2, ওই যে 2 কাটা দিয়ে দিছে আর কি, হ্যাঁ ঠিক আছে? ঠিক আছে। তাহলে থিটা ইকুয়াল টু আমাদের কি হবে, সাইন ইনভার্স এন λ/এ। ভাই মান বসাবো, ম্যাথ মিলে যাবে আর কি। যে প্রথম বলছে তাহলে কি হবে, এর মান 1 হচ্ছে, ল্যামডার মান হচ্ছে তোমার কি 56 অ্যাংস্ট্রম, মানে 10⁻⁻10 দ্বারা গুণ করলে মিটার এসে পড়তেছে। আর এর মান হচ্ছে আমাদের কি, আচ্ছা এর মান তো দেওয়া নাই, নাকি ছিল? আমি ভুল লিখছি। আচ্ছা এর মান দিতে ভুলে গেছি আর কি। এর মান হচ্ছে তোমার 2545 মিলিমিটার, অর্থাৎ 2.545 10⁻⁻3। এখান থেকে আমাদের থিটার মানটা পাবো আর কি। বুঝতে পারছো? হ্যাঁ। এই ম্যাথটা একদম সহজ, জাস্ট সূত্র বসাবা, ম্যাথ করবা আর কি। নিশ্চয়ই বুঝছো? হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, এটা যদি আমাদের কি বলতো, আহ আলোর ক্ষেত্রে বলতো তাহলে কি কি হইতো তাহলে? 2n+1 λ/2। হ্যাঁ, তখন ওই যে ওখানে সবকিছু বসাই দিবা আর কি। বইয়ে ম্যাথ দেখি, নোটে ম্যাথ একদম কম। বিল্ডিং এর মধ্যে বেশি আছে। কি বললা কাবিল? বলছি যে এখানে তো আসলে ট্রেডিং এর ম্যাথগুলো আছে। হ্যাঁ, গ্রেটিং ম্যাথ গুলো আসে। সাধারণত পুরো ম্যাথ কি বইয়ের শেষে না মাঝখানে আছে? এই কয়টা ম্যাথ দিছে, হায় হায়। আচ্ছা, গ্রেটিং ম্যাথ শেষ করি, তারপর হচ্ছে ম্যাথ গুলো দেখবো। আমার কাছে যে পিডিএফটা আছে ওইটা অনেক পুরোনো পিডিএফ, তো ম্যাথ পাচ্ছে না খুঁজে। আমরা তাহলে একটু অপবর্তন গ্রেটিং এর থিওরিটা পড়ি। ম্যাথ এগুলোই আসে আর কি, চরম অবমের ক্ষেত্রে, মানে এখানে কমপ্লেক্সের কিছু আসে না আর কি। অপবর্তন গ্রেটিং আমরা দেখি।
এটা আজকে আচ্ছা, করাবেন? পরে ফেলি, সময় তো নাই, মনে হয় সামনে পরীক্ষা আচ্ছা আছে। ভাই, মনে হয় আজকে অনেক ফ্রি আছেন। ফ্রি না, ফ্রি নাই, তবে তোমাদের পরীক্ষার চিন্তা আছে মাথার মধ্যে আর কি। আমার তো ইফ চ্যাপ্টারের পরীক্ষা নাই, থাক আজকে। ওই রান্না দিল, আর হচ্ছে তোমার কি ও, জানি, পরীক্ষা দিলে কবে রান্না তোমার? তারিখে আছো? হ্যাঁ, আজকে যে তুমি বিদেশে দিলা, পরীক্ষা ডেট কবে? জানুয়ারি 14 তারিখ। হম, একজনের পরীক্ষা যায়, একজনের পরীক্ষা আসে, কি একটা ঝামেলার মধ্যে আছে। আরে জানুয়ারি 5 তারিখ তো আমার পরীক্ষা, হাফ ইয়ারলি আর টেস্ট টেস্ট পরীক্ষা সেমিস্টার। মনে হয়, সেমিস্টার পরীক্ষা না। ভুলে গেছিলাম, থাক গা, প্যারা নাই। পরে যদি থাকি কি হয় দেখি, সিলেবাস শেষ করতে হবে বিসমিল্লাহ। দেখো যে, মনে করো এখানে আগে ছিল আমাদের একটা চির, এখন চির হয়ে গেছে অনেকগুলা, ঠিক আছে? তো অনেকগুলা যখন চির হবে, তো অনেকগুলা থেকে আমাদের আলোক উৎস কি করবে, ডুবতে থাকবে, তাই না? আলোক উৎস আলোচনা করবো না করি। মানে আমি তো তিনটা আঁকছি মাত্র, এখানে মনে করো 1000টা আছে, ঠিক আছে? এখানে অনেকগুলো আছে, তাহলে প্রত্যেকটা থেকে কি হবে, আলো মানে দিকে যাবে আর কি, প্রত্যেকটা বাইরে। দিকে যাবে, ঠিক আছে? তখন মনে করো এই প্রথমটার ক্ষেত্রে কি ঘটনা ঘটবে, চিন্তা করো। ঠিক মাঝখান বরাবর যে যাবে এটা আলোটা, হ্যাঁ, আহ, মাঝখান বলতে হচ্ছে তোমার এইখানে, এখানে একটা মানে উত্তর লেন্স দিয়ে দিলাম, এখানে একটা উত্তর লেন্স, এখানে একটা উত্তর লেন্স আছে আর কি। তো প্রত্যেকটা থেকে আমাদের কি কেন্দ্র বরাবর কি হয়ে যাবে, একটা উজ্জ্বল আলো সৃষ্টি হবে, তাই না? তো এই 3 নাম্বারের জন্য এটাকে মনে করো 1 নাম্বার ধরলাম, 2 নাম্বার বললাম, এই 3 নাম্বার বললাম। তো 3 নাম্বারের জন্য মনে করো আলোটা এরকম এরকম যাবে আর কি, ঠিক আছে? এরকম 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 যাবে, শেষ হয়ে যাবে, তারপরে এদিকে বরাবর দিয়ে যাবে। এটা হচ্ছে তোমার এই একটা গেজের ক্ষেত্রে কল্পনা করলাম, এটা কি বুঝছো সবাই? হুম। হুম। ডিস্টার্ব নেই, তাই না? রাবিল একটু বুঝছো? হ্যাঁ। আচ্ছা, এখন 2 নাম্বারের ক্ষেত্রে চিন্তা করো, মনে করো এখানে যাবে, এই মিড বরাবর কি হবে, এই এই মিড বরাবর হচ্ছে তোমার কি হচ্ছে, আলোটা সর্বোচ্চ হচ্ছে না, হুম। তারপর আস্তে আস্তে আবার একটু কমতে 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 এটাও সর্বোচ্চ, কমতে 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 সর্বোচ্চ হচ্ছে। আবার এই তোমার এই ক্ষেত্রে দেখো, চিন্তা করো, তো এটা ক্ষেত্রে চিন্তা করো, এটা সর্বোচ্চ হচ্ছে আমাদের, সর্বোচ্চ হচ্ছে এটা কমছে কমছে হচ্ছে, এটা সর্বোচ্চ হচ্ছে কমছে 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 এরকম। অর্থাৎ দেখবা এই প্রত্যেকটার জন্য যে মিড বরাবর যেটা হবে সর্বোচ্চ হবে, তারপর আস্তে আস্তে কমবে। এতে কি হবে, অনেকগুলো অবল ব্যাখ্যা হবে, তার ফলে দেখা যাবে যে প্রত্যেকটা অংশেই তোমার আলোকিত হচ্ছে আলোকিত হচ্ছে, মানে একটা আলোকিত অন্ধকার আলোকিত অন্ধকারে, মানে একটা ঝালক একটা জমে কিছু সৃষ্টি হবে, হওয়ার ফলে এই অঞ্চলটা পুরোটাই মোটামুটি আলোকিত আলোকিত থাকবে আর কি, ঠিক আছে? অর্থাৎ এখানে কিন্তু 2 ঘটনা ঘটতেছে, একটা হচ্ছে তোমার ডিফ্রেকশন হচ্ছে, আবার ইন্টারফারেন্সও হচ্ছে, ঠিক আছে? ডিফ্লেকশন ইন্টারফারেন্সের কম্বিনেশন হওয়ার ফলে মানে এখানে আমাদের অসংখ্য ঝালর সৃষ্টি হচ্ছে আর কি। তো এই ঘটনাকে বলা হয় অববর্তন গ্রেটিং। লাস্টে যাকে পুরোপুরি আলো হয়, না আলো অন্ধকার। মাঝে মাঝে অন্ধকার হয়ে যায় কিছু কিছু অংশে, আবার মাঝে মাঝে আলোকিত হয়ে যায় কিছু কিছু অংশে, এটা আমরা দেখবো আর কি। হুম। কিন্তু আসলে এই যে অপবর্তন বা ইর ক্ষেত্রে আর কি, বেটিচারের ক্ষেত্রে আমরা দেখলাম না যে আহ, একটা আলো একটা অন্ধকার একটা আলো একটা অন্ধকার এরকম আসে না আর কি।
মানে একটু অন্যরকম আসে। অর্থাৎ অপবর্তন ডেটিং আসলে মেইনলি হচ্ছে এটা তোমার ইন্টারফারেন্স আর হচ্ছে ডিফ্লেকশনকে সমন্বিত করে আর কি। বুঝছো? বাকিটা কি বুঝতে পারছো? আচ্ছা। আমাদের বইয়ে হচ্ছে শুধু দিয়েছে পাশাপাশি স্থাপিত অনেকগুলো সমপ্রস্থের সূক্ষ্ম চির সম্পন্ন পাতকে অপবর্তন ডেটিং বলে। ঠিক আছে, এই সকলে দিয়েছে, কিন্তু ব্যাখ্যা করেনি। ব্যাখ্যা করে দাও। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, এগুলো সমপ্রস্থের হতে হবে। এই সম্পর্কে লিখলাম। এই দেখো, এই যে তোমার 1 নম্বরের যে প্রস্থ, এটাকে আমরা কল্পনা করি এ দ্বারা, যেহেতু এই আমরা করছিলাম। ঠিক আছে, এটাকে আমরা এ দ্বারা কল্পনা করি, অর্থাৎ প্রত্যেকটা তাহলে এ কি হবে, সমান হবে, সমান হওয়া লাগবে। ঠিক আছে, আবার যে এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটাকে আবার বি কল্পনা করি, মানে হচ্ছে তোমার 1 এবং 2 থেকে মাঝখানে যে একটা পাত আছে না, এই পাতের ডিস্টেন্স বি, তাহলে এটাও বি হবে। তাহলে এই যে মনে করি এখানেও এটাও বি হবে আর কি। অর্থাৎ পাশাপাশি অনেকগুলো সমপ্রস্থের সূক্ষ্ম চির সম্পন্ন যে পাত আছে সেটাকে বলা হয় সমপ্রস্থন গ্রেটিং। আর সমপ্রস্থন গ্রেটিং হলে এরকম মানে একটা একটার উপর ওভারল্যাপ খায় আর কি। জিনিসটাকে বুঝতে পারছো? হুম। রায়না, নাবিল? হ্যাঁ। ওকে, তাহলে দেখো, এই দেখো আমরা হচ্ছে এতগুলো নিয়ে তো কাজ করতে পারবো না, আমরা একটা কাজ করি, যে কোনো দুটো নিয়ে কাজ করি। দুটো নিয়ে কাজ করলে মোটামুটি সবগুলো নিয়ে কাজ হবে আর কি। তাহলে এই 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 দুটো নিয়ে কাজ করি আমরা। ঠিক আছে, এই যে এটা নিয়ে কাজ করি। তাহলে এখানে এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের বি, এই টোটালটাকে তাহলে আমরা কল্পনা করি ডি। টোটাল ডি কল্পনা করি, তাহলে ডি কিন্তু আমাদের কি লেখা যায়, এ প্লাস বি, তাই না? হুম। হুম। ডি ইকুয়াল টু এ প্লাস বি। আচ্ছা, তাহলে আমরা এই যে ডি দৈর্ঘ্যে, হ্যাঁ, এই ডি এটা এটা দৈর্ঘ্য, তাই না? তাহলে দেখো, চিন্তা করো যে এ ডি দৈর্ঘ্যে, ডি দৈর্ঘ্যে হচ্ছে তোমার যে রেখার সংখ্যা, রেখা, আচ্ছা রেখার জিনিসটাই হচ্ছে তোমার এই যে প্রস্থ, মানে সরু ছিদ্র আর কি, সরু ছিদ্র কয়টা এই ডি দৈর্ঘ্যের মধ্যে, সরু ছিদ্র কয়টা বলো তো? একটা। একটা, সাবাস। আর এই মানে ছিদ্রটা এত চিকন, এটাকে আমরা রেখা মানে বলতেছে আর কি বইয়ে। ঠিক আছে, মানে এটা রেখার মতো সূক্ষ্ম আর কি। এটা রেখার মতো সূক্ষ্ম, এই জন্য বলতেছে হচ্ছে তোমার ডি দৈর্ঘ্যে সরু ছিদ্র বা রেখার সংখ্যা হচ্ছে তোমার কি, একটা। আচ্ছা, তাহলে এক দৈর্ঘ্যে রেখার সংখ্যা বা সরু ছিদ্র কয়টা, 1/b না? 1/2। বুঝতে পারছো? হুম। আচ্ছা, তো এটাকে যে বলা হয় একক দৈর্ঘ্যে রেখার সংখ্যা, মানে এক মানে একক আর কি। একক দৈর্ঘ্যে রেখার সংখ্যাটাকে আমরা কি বলবো, এন দ্বারা প্রকাশ করবো আর কি। একক দৈর্ঘ্যে রেখার সংখ্যা, এটাকে আমরা এন দ্বারা কল্পনা করি, প্রকাশ করি, এন কিন্তু 1/d। আচ্ছা, 1/d মানে কি, দিয়ে আবার কি লিখতে পারি আমরা, ডি কিন্তু এ প্লাস বি, 1/a প্লাস তাই না? আচ্ছা, তো ডি এর একক হচ্ছে আমাদের কি, মিটার, তাহলে এন একক হচ্ছে তোমার কি, পার মিটার, পার মিটার। ইউনিট আর কি, মিটার। বুঝছো? কিন্তু না বোঝার হুম। কিছু নাই আর কি। রাইনের কথা বলতেছ না, তুমি কি বুঝতেছো? হ্যাঁ। আচ্ছা,
তো অপবর্তন গ্রেটিং এর ক্ষেত্রেও এই মানে চরম এবং অবমের সুই আছে, এটা আমি ওইখানে লিখি আর কি। ওই অপবর্তন গ্রেটিং এর মতোই হচ্ছে তোমার, মানে গ্রেটিং এ ওইটার মতো আর কি, মানে ব্যতিচার এবং ব্যতিচার হচ্ছে আর হচ্ছে তোমার অপবর্তনের মতো কি আছে, শর্ত আছে আর কি। কই লিখছিলাম, হ্যাঁ এইখানে লিখছিলাম, এখানে লিখে ফেলে কি অপবর্তন গ্রেটিং। এটা হচ্ছে তোমার এই যে ডি, ডি এর সাপেক্ষে আর কি। তো এটা হচ্ছে উজ্জ্বল ছিল, আর এটা হচ্ছে অন্ধকার ছিল, তাই না নাকি? না না, এটা উজ্জ্বল ছিল আর কি। তো এটা হচ্ছে তোমার কি ডি সাইন থিটা, মানে অনুজ্জ্বলের ক্ষেত্রে না, অনুজ্জ্বলের ক্ষেত্রে ডি সাইন থিটা 2n+1 λ/2 আর কি, 2n+1 λ/2। এটা হচ্ছে অন্ধকারের ক্ষেত্রে না। আর উজ্জ্বলের ক্ষেত্রে হচ্ছে তোমার কি উল্টা আর কি। তাহলে এটা যদি বেজোড় লিখলাম তাহলে এটা হবে আমাদের কি জোড় হবে আর কি। এই সাইন থিটা ইকুয়াল টু, হ্যাঁ, 2n λ/2 অথবা n λ। এটা হচ্ছে আমাদের কি উজ্জ্বলের ক্ষেত্রে, ঠিক আছে। তো এই তিনটা সূত্র একদম কাছে মানে লিখবা আর কি, যে অববর্তন গ্রেটিং আর অববর্তন মানে ব্যতিচার হচ্ছে আর অববর্তনের ক্ষেত্রে যে তিনটা সূত্র। তো এটা একটু লক্ষ্য করো, এই তোমার ব্যতিচারের ক্ষেত্রে বা অববর্তন গ্রেটিং এর ক্ষেত্রে হচ্ছে তোমার কি থাকবে, অন্ধকারের ক্ষেত্রে বেজোড় থাকবে সবসময়, ঠিক আছে। অন্ধকারের ক্ষেত্রে বেজোড় বেজোড় থাকবে, আর হচ্ছে তোমার আহ উজ্জ্বলের ক্ষেত্রে হচ্ছে তোমার জোড় থাকবে। আর অপবর্তনের ক্ষেত্রে ঠিক উল্টা, তোমার অন্ধকারের ক্ষেত্রে জোড় থাকবে, কিন্তু উজ্জ্বলের ক্ষেত্রে হচ্ছে তোমার বেজোড় থাকবে আর কি। জিনিসটা খেয়াল করছো? আর এখানে ডিটা কি, ডিটা হচ্ছে a+b অথবা 1/n। হ্যাঁ, আর সাইন থিটা তো বুঝছোই যে থিটা মানে ঠিক কত ডিগ্রি অ্যাঙ্গেলে বেঁকে যাচ্ছে আর কি, ওইটা বোঝাচ্ছে। আর এই যে অপবর্তন এটা গ্রেটিং আর অবশ্যই, অপবর্তন। দাঁড়াও আমি শুনতে পারতেছি না, এক মিনিট। হ্যাঁ বলো এখন। অপবর্তন গ্রেটিং আর অপবর্তন কি মানে আলাদা আলাদা নাকি একই? না, আলাদা আলাদা। অপবর্তন হচ্ছে অনেকগুলা, হচ্ছে অপবর্তন হচ্ছে একটা চিহ্নে কাজ করে, ঠিক আছে। আর অপবর্তন গ্রেটিং হচ্ছে তোমার অনেকগুলো চিট থাকবে, বুঝতে পারছো? অনেকগুলো চিট থাকবে। আর এক্ষেত্রে শুধুমাত্র কি আলো বেঁকে যাচ্ছে, বেঁকে যাওয়ার কারণ না। আর অপবর্তন গ্রেটিং আলো বেঁকেও যাচ্ছে, প্লাস হচ্ছে ব্যতিচার হচ্ছে আর কি, ইন্টারফারেন্স হচ্ছে, বুঝতে পারছো? ঠিক আছে। টোটালি আলাদা। হ্যাঁ। আচ্ছা, এক্ষেত্রে এটাও কিন্তু আমাদের কি পথ পার্থক্য, এটাও পথ পার্থক্য, এটাও আমাদের পথ পার্থক্য, কিন্তু হচ্ছে আলাদা আলাদা ভাবে প্রকাশ হয়েছে আর কি, ঠিক আছে। অর্থাৎ পথ পার্থক্যের মানে পথ পার্থক্য যখন এখানে বেজোড় হচ্ছে, তখন এটা কি হয়ে যাচ্ছে, অন্ধকার হয়ে যাচ্ছে। পথ পার্থক্য যখন জোর হচ্ছে, তখন হচ্ছে এটা কি উজ্জ্বল হয়ে যাচ্ছে। পথ পার্থক্য যখন হচ্ছে কি হয়ে যাচ্ছে এখানে জোর হচ্ছে, তখন সেটা হচ্ছে অন্ধকার হয়ে যাচ্ছে। আর বেজোড় হলে কি হয়ে যায়, উজ্জ্বল হয়ে যায়। এই ক্ষেত্রে সেম আর কি এগুলা, মানে এই অববর্তন গ্রেডিং ক্ষেত্রে এই যে ব্যতিচারের মতো সেম, বুঝছো জিনিসটা? হুম। হ্যাঁ, আমার কেউ একজন একটু ব্যাখ্যা করে বলো কি ঘটনা করতেছে এখানে। জ্যাম হয়ে গেছে পুরোপুরি। কেমন হয়ে গেছে? মানে প্রাইভেট থেকে আসলাম, তারপরে বসে পড়লাম ক্লাস করতে। আহ আচ্ছা, তাহলে রাফি বলো একটু একটু কষ্ট করে। আমি, কাহিনী তো অনেক বড়। আর তুমি খালি এটা আচ্ছা, খালি বলো, এই অপবর্তন গ্রেডিংটা বলো শুধু। অপবর্তন গেটিং হ্যাঁ কি সম্পর্ক বলে দিতে হবে, যেটার সাথে এটা সম্পর্ক নাকি? হ্যাঁ হ্যাঁ, মানে পথ পার্থক্যটা আসলে উজ্জ্বল এবং অন্ধকার কেন হচ্ছে আর কি। কেন হইতেছে কারণ মানে আহ একটা তো, জোর থাকলে বেজোর থাকলে কোনটার ক্ষেত্রে কি হয় এটা বলবা। জোর থাকলে বেজোর থাকলে কি হয় এটা তো আমি নিজে ভুলে গেছি। জোর থাকলে কি উজ্জ্বল হয় না? হ্যাঁ, জোর থাকলে উজ্জ্বল হয়, এটা অপবর্তন গ্রেডিং এর ক্ষেত্রে। তারপর আচ্ছা, অপবর্তনে তো দেখা যাইতেছে অবমের ক্ষেত্রে জোরই আছে, তাই অনুজ্জ্বল আছে।
আর হ্যাঁ অপবর্তনে অন্ধকার হয়ে গেছে বিজয়ের কারণে। হ্যাঁ। হ্যাঁ, তারপর আর অপবর্তনে চরমের ক্ষেত্রে দেখা যাইতেছে বিজয় আছে, হুম। আর অপবর্তনে জোর হয়ে গেছে। হ্যাঁ, গুড। হ্যাঁ, রাইনা শুরু করো, বলো। হ্যাঁ, রাইনা শুনতেছো? হ্যাঁ, হ্যাঁ। আমি কি বলবো? পথ পার্থক্য বলো আর কি, কোনটা মানে অপবর্তন কেটে গেছে পথ পার্থক্য জোর হলে না বেজোর হলে মানে উজ্জ্বল না অন্ধকার হয়। অপবর্তনের ক্ষেত্রে এবং ব্যতিচারের ক্ষেত্রে মানে তিনটা ক্ষেত্রে বলো আর কি। ব্যতিচারের ক্ষেত্রে হলো অন্ধকারের ক্ষেত্রে হলো ইভেন হয়, আর উজ্জ্বলে অড হয়। হুম। আর অপবর্তন হলো উম অপবর্তনের ক্ষেত্রে হলো আমার অন্ধকারের ক্ষেত্রে অড হয়, হুম, আর উজ্জ্বলের ক্ষেত্রে ইভেন হয়। উজ্জ্বলের আর ক্ষেত্রে অপবর্তন গ্রেটিং ওটা বললাম না, গ্রেটিং অপবর্তনের ক্ষেত্রে ইভেন হয় উল্টা তোমার বল, ই ক্ষেত্রে, অন্ধকারের ক্ষেত্রে। অন্ধকারের ক্ষেত্রে। হ্যাঁ। আর উজ্জ্বল হলো অড। হ্যাঁ, তারপর আর অপবর্তন গ্রেডিং এ হলো আমার অন্ধকারের ক্ষেত্রে হলো অড হয়, আর উজ্জ্বলের ক্ষেত্রে ইভেন। আবার আশা করি তোমাদের সমস্যা হওয়ার কথা না। তাহলে আমাদের এই অধ্যায়ের থিওরি কিছুটা বাকি আছে। এটা আমরা যে তোমার কণা তত্ত্ব আর কি, মানে আলোর কণা তত্ত্ব আর তরঙ্গ তত্ত্ব, এটা একটু শুরু দিকে আছে, ওগুলো আমরা পড়াইনি আর কি। ওটা আমরা আগামী ক্লাসে দেখবো। আর হচ্ছে অববর্তন গ্রেটিং আর অববর্তন ম্যাথটা হচ্ছে আগামী ক্লাসে দেখবো। সমবর্তন তো মনে হয় করাইছিলাম না? পোলারাইজেশন হয়েছে, পোলারাইজেশন শুধু শেষ এই করছি। ডিফ্রাকশন আর গ্রাফটিং বাদ ছিল। হ্যাঁ, তাহলে তো আমাদের এই থিওরিটা শেষ আজকে। আর হচ্ছে এগুলোর ম্যাথ হচ্ছে আগামী ক্লাসে দেখবো, আর হচ্ছে আর যে বাকি যে থিওরিটা আছে, অল্প কিছু থিওরি, ওগুলো আগামী ক্লাসে দেখবো আর কি। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এখানেই শেষ আর কি। কারো কোনো কোশ্চেন থাকে বলো।